গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 13 মে বুধবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল: হিমন্ত বিশ্ব শর্মা সরকারের দ্বিতীয় কার্যকালের আজ প্রথম দিন। প্রথম দিনই সকালে অসমের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈকে স্মরণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গোপীনাথ বরদলৈয়ের স্মৃতিসৌধে উপস্থিত হয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি। প্রথম দিনই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বড় ঘোষণা করেন। তিনি বলেন, এবার কাজেই কথা বলবে, কথায় নয়, অর্থাৎ কথা কম কাজ বেশি হবে। গত 5 বছরে যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের দ্বারা শুরু হয়েছে সেই দ্বারাই অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। আজ হিমন্ত বিশ্ব শর্মা সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিতীয় মেয়াদের প্রথম দিনই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার বৈঠকের আয়োজন করেন। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। মুখ্যমন্ত্রী বলেন, সরকার শপথ গ্রহণের পরই প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ থেকেই সরকার দায়িত্ব গ্রহণের বার্তা দিতে চাইছি। খুবই শীঘ্রই বিভিন্ন দপ্তরের কাজ শুরু হবে। বিধানসভার অধিবেশন শেষ হওয়ার পর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা করা হবে। মন্ত্রিসভার বৈঠকে আগামী 26 মে ইউসিসি বিধানসভায় উত্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। ইউসিসির খসড়া আজকের বৈঠকে অনুমোদন পেয়েছে। জানানো হয়েছে, জনজাতীয় জনগোষ্ঠীকে ইউসিসির আওতার বাইরে রাখা হবে। পাশাপাশি ধর্মীয় প্রথা ও পরম্পরাকেও ইউসিসি থেকে বাদ দেওয়া হবে। এই আইনে বিয়ের ন্যূনতম বয়স, বহুবিবাহ এবং নারীদের সম্পত্তির অধিকারের বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া 15 থেকে 20 বছর পুরনো পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার পূর্বের তুলনায় 20% কম পেট্রোল ডিজেল ক্রয় করবে বলেও ঘোষণা করা হয়েছে। 2 লক্ষ চাকরির নিয়োগ প্রক্রিয়ার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করা হবে। এই টাস্কফোর্স আগামী 3 মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। বেসংকোচনের অংশ হিসাবে আগামী 6 মাস রাজ্য সরকার নতুন গাড়ি ক্রয় করবে না। মন্ত্রীদেরও নতুন গাড়ি দেওয়া হবে না। ভাড়ায় গাড়ি নিলে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কনভয় কমানোর পাশাপাশি রাজ্যপাল, মন্ত্রী ও সরকারি আধিকারিকদের কনভয়ও ছোট করা হবে। কোনো মন্ত্রী বা সরকারি আধিকারিক আগামী 6 মাস বিদেশ সফরে যেতে পারবেন না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি ও ব্যক্তিগত উভয় ধরনের বিদেশ সফরের উপরই নিষেধাজ্ঞা জারি থাকবে। বিদেশে অনুমোদিত বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্পন্ন করা হবে। পাশাপাশি আগামী 6 মাস রাজ্য সরকার কোনো বিদেশি সামগ্রী ক্রয় করবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 21, 22, 25 এবং 26 মে বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশন শেষ হওয়ার পরই মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের পর এবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। জ্বালানি সংকট নিয়ে তিনিও দেশবাসীকে অভয়বার্তা দিলেন। জানালেন, দেশে 69 দিনের ক্রুড অয়েল ও এলএনজি মজুত রয়েছে, তাই অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মঙ্গলবার সিআইআই অ্যানুয়াল বিজনেস সামিটে এই মন্তব্য করেন তিনি। পুরী জানিয়েছেন, বর্তমানে ভারতের কাছে 69 দিনের ক্রুড অয়েল ও এলএনজি মজুত রয়েছে। পাশাপাশি এলপিজিরও 45 দিনের পর্যাপ্ত স্টক রয়েছে। ফলে চিন্তার কোনো কারণ নেই। মন্ত্রী জানান, পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির কারণে চাহিদা বাড়লেও দেশে রান্নার গ্যাসের সরবরাহে কোনো সমস্যা হয়নি। বরং পরিস্থিতি সামাল দিতে এলপিজি উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। তার কথায়, আগে যেখানে প্রতিদিন 35,000 থেকে 34,000 টন এলপিজি উৎপাদন হতো, সেখানে এখন তা বাড়িয়ে প্রায় 54,000 টনে নিয়ে যাওয়া হয়েছে। অসম বিধানসভা নির্বাচনে এবার এক বিরল পরিসংখ্যান সামনে আনল নির্বাচন কমিশনের রিপোর্ট। মোটে 722 জন প্রার্থীর মধ্যে 455 জনই নিজেদের জামানত রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। অর্থাৎ প্রতি 3 জন প্রার্থীর মধ্যে প্রায় 2 জনই বুথে এমন ফল করেছেন যাতে তাদের নিরাপত্তা আমানত বাজেয়াপ্ত হয়েছে।
রাজনৈতিক মহলের মতে এই বিপুল সংখ্যক জামানত বাজেয়াপ্ত হওয়ার ঘটনাই এবারের নির্বাচনে তীব্র মেরুকরণের ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছে। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী জামানত হারানোদের মধ্যে বিজেপির 4 জন, কংগ্রেসের 10 জন, অসম গণ পরিষদের 10 জন, আম আদমি পার্টির 18 জন, এআইইউডিএফের 16 জন এবং ইউপিপিএলের 7 জন প্রার্থী রয়েছেন। সবচেয়ে বেশি সংখ্যক জামানত বাজেয়াপ্ত হয়েছে নির্দল প্রার্থীদের ক্ষেত্রে। মোটে 248 জন নির্দল প্রার্থী নির্ধারিত ভোটের ন্যূনতম সীমাও ছুঁতে পারেননি। এছাড়া স্বীকৃতিহীন নিবন্ধিত বিভিন্ন দলের 102 জন প্রার্থীরও জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারানো প্রার্থীদের মধ্যে 418 জন পুরুষ এবং 37 জন মহিলা। জনপ্রতিনিধিত্ব আইন 1951 অনুযায়ী কোনো প্রার্থী সংশ্লিষ্ট কেন্দ্রে প্রদত্ত বৈধ ভোটের 1/6 কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে জামানতের পরিমাণ ছিল 5,000 টাকা এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের জন্য 2,500 টাকা। ইভিএম যতদিন থাকবে বিরোধীদের ভোটে না যাওয়া ভালো, বললেন হাইলাকান্দি বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী রাহুল রায়। হিমন্ত বিশ্ব শর্মা দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ায় তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন হাইলাকান্দি বিধানসভা আসনের কংগ্রেসের প্রার্থী প্রাক্তন বিধায়ক রাহুল রায়। বলেন, সরকারের মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী, তিনি যাতে সবাইকে নিয়ে চলতে পারেন এ কামনা করেন রাহুল রায়। পাশাপাশি নির্বাচনে পরাজয়ের জন্য ইভিএমকে দুষলেন তিনি। জালনাছড়ায় একটি বুথ কেন্দ্রে পুলিশের সামনে ব্যাপক রিগিং করা হয়েছে। এভাবে হাইলাকান্দি বিধানসভা আসনের 96টি বুথ কেন্দ্রে ব্যাপক হারে রিগিং করা হয়েছে। এ ব্যাপারে জেলা নির্বাচন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। পুলিশে মামলাও করা হয়, কিন্তু মামলার গ্রেফতার বা অভিযোগের কোনো গুরুত্ব পাওয়া যায়নি। হিন্দু অধ্যুষিত ভোট কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর ইভিএমের বোতামে ব্ল্যাক টেপ লাগানো হয়েছে। এই বিস্ফোরক অভিযোগ তুলে রাহুল রায় বলেন, ইভিএম যতদিন থাকবে কোনো বিরোধীদের ভোটে না যাওয়াই ভালো। ভোট গণনার আগে শাসক দল যে হিসাব দিয়েছে ফলাফলে তা প্রায় হুবহু মিলে গেছে। ইভিএমের অঙ্ক কষে হিসাব দেওয়া হয়েছে। দেখা গেছে অধিকাংশ কংগ্রেস প্রার্থী প্রায় 50,000 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। এমনটা হতে পারে না। শিলচরে বিজেপি প্রার্থী রাজদীপ রায় ভাবতে পারেননি তিনি এত ভোটের ব্যবধানে জিতবেন। ভোটের ফলাফলে রাজদীপ রায়ও অবাক হয়েছেন বলেন রাহুল রায়। কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ কোনো অবস্থাতেই নির্বাচনে হারতে পারেন না। এছাড়া বড়খলা বিধানসভা আসনে কংগ্রেসে জেতা প্রার্থী ডক্টর অমিত কালুয়ার পরাজিত হয়েছেন। সব ইভিএমের কেরামতি। নির্বাচনে সবকটি বুথ কেন্দ্রে সিসিটিভি বসানো হয়েছিল, কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে ব্যাপক হারে রিগিং করা হয়। তা সিসিটিভি দেখে ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। অংশগ্রহণমূলক ন্যায় বিচারকে আরও শক্তিশালী করা এবং ঐক্যমত্য ভিত্তিক বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মানুষের দুর্গড়ায় ন্যায় পৌঁছে দিতে ভারতের সুপ্রিম কোর্ট সমাধান সমারোহ 2026 শীর্ষক এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই কর্মসূচির আওতায় সুপ্রিম কোর্টে বিচারাধীন বিভিন্ন মামলার মধ্যস্থতা, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সৌহার্দ্যপূর্ণ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে এই কর্মসূচি গত 21 এপ্রিল থেকে শুরু হয়েছে এবং আগামী 21, 22 ও 23 আগস্ট সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিশেষ লোক আদালতের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে। সংশ্লিষ্ট পক্ষগুলিকে সরকারি অথবা ভার্চুয়াল মাধ্যমে নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নিষ্পত্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আইনজীবী, মামলাকারী ও সংশ্লিষ্ট সকল অংশীজনকে এই উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আগ্রহী পক্ষ এবং তাদের আইনজীবীরা নির্ধারিত গুগল ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 31 মে 2026। গুগল ফর্মের লিঙ্ক এবং অন্যান্য তথ্য ভারতের সুপ্রিম কোর্টের সরকারি ওয়েবসাইট থেকেও পাওয়া যাবে। ফের হামলা হলে পরমাণু বোমা, আমেরিকাকে এমনটাই হুঁশিয়ারি দিল ইরান। নিজেদের ইউরেনিয়াম মজুদ বাড়ানোর হুমকি দিল মধ্যপ্রাচ্যের দেশটি।
মঙ্গলবার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও বিদেশনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাইয়ের এই মন্তব্য ঘিরে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। কারণ 90% সমৃদ্ধ ইউরেনিয়ামকে সাধারণত পরমাণু অস্ত্র তৈরির উপযোগী বলেই মনে করা হয়। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইব্রাহিম রেজাই লিখেন, ইরানের উপর আবার হামলা হলে দেশ 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে হাঁটতে পারে। বিষয়টি সংসদে খতিয়ে দেখা হবে। তার এই মন্তব্যের পর থেকেই পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। আজ শিলচরের রামনগর আইএসপিটির সামনে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। জানা গেছে, একটি বড় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় ব্যক্তির মাথা গুরুতরভাবে চেপে পড়ে যাওয়ায় এখনো পর্যন্ত মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি কিভাবে ঘটল এবং কোন গাড়ির সঙ্গে এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আলগাপুর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে সংগঠিত চুরির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি চুরি হওয়া 4টি ট্যাবলেট পিসিও উদ্ধার করা হয়েছে। ধৃতরা হল মারুফ হোসেন লস্কর, হাফিজুর রহমান এবং আব্দুর রহমান বলে জানা গেছে। উল্লেখ্য, 1 মে আলগাপুর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে চুরির ঘটনা ঘটে। স্কুল কর্তৃপক্ষের দায়ের করা এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করে আলগাপুর থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ 3 অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার সমীর দফতর বড়ুয়া মঙ্গলবার সাংবাদিকদের জানান, স্কুল থেকে মোট 12টি ট্যাবলেট পিসি চুরি হয়েছিল বলে এফআইআরে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত 4টি ট্যাবলেট পিসি উদ্ধার করা সম্ভব হয়েছে। আলগাপুর থানায় 25-26 নম্বর মামলা রুজু করে তদন্ত চালানো হচ্ছে বলেও জানান তিনি।